আমাদের একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সে বিষয়ে গণমাধ্যমকে এবং সারা দেশের জনগণকে অবহিত করবার নিমিত্তে আমরা আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি। আপনাদের অনুমতি পেলে আমরা আনুষ্ঠানিকভাবে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাযুজ্য রয়েছে। এই মামলার রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীন 19 আগস্ট 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এতদ সত্ত্বেও আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। যেমন, পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের উপরে আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ হাসিনুল তাপস মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আবার করছি, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? সম্প্রতি এনসিপি এর তাহানার মাসে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে এসেছে, এই বিষয়ে এনসিপির বক্তব্য কি? আর দেখছি সম্প্রতি কয়েকজন এনসিপি নেতারা পদত্যাগ করেছে বিভিন্ন ইস্যুতে। আজকে আমাদের সংবাদ সম্মেলন করব নির্বাচন কমিশন এবং লোকাল পলিটিক্যাল ইলেকশন। আমি সবাইকে অনুরোধ করবো আমরা আলোচ্য বিষয় সেই বিষয়ে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাবো। ভাই মিডিয়ার নাম ভাই আমরা তো আজকে প্রেস ব্রিফিং থেকে এটা পরিষ্কার করলাম যে আমরা মনে করতেছি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত।
এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তারা তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন করলে জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলো লাঘব হবে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি, যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। যদি তারা সহজ এই আসলে বসে যায়, মানে যদি দায়িত্ব গ্রহণ করে ফেলে, সেক্ষেত্রে লোকাল গভর্নমেন্টের ইস্যু তারা দেখবে। কিন্তু আমরা যে মোটামুটি যে কথাটা বলতে চাচ্ছি, 2022-এর যে বেসিক্যালি করা কারণ, সেটার মাধ্যমে আমরা নাগরিক কমিটিতে যখন ছিলাম সেখানে আমরা বলেছি এবং সেই প্রক্রিয়া আমরা অংশ নেই, আমরা তখন থেকে বিরোধিতা করে আসছি। কিন্তু আমরা তারা বসার পরে যেটা দেখতে পাচ্ছি, তারা পক্ষপাতমূলক আচরণ করছে এবং তাদের কাছে যখন এই মামলার মধ্যে দিয়ে গেছিল তারা বিবেচনা করে নাই এবং তারা এখানে যে পরিস্থিতি এটা সৃষ্টির পিছনে নির্বাচন কমিশন অনেকাংশে দায়ী। সেই জায়গাটা আমরা আজকে নোটিশ করতে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানান দিচ্ছি। আরেকটা বিষয় হলো লোকাল গভর্নমেন্টে এখন ইউনিয়ন যে চেয়ারম্যানগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারা এখন বড় হয়েছে। জনদাবিদের এনআইডি সার্টিফিকেট থেকে শুরু করে এসপি করে অনেক প্রবলেম হচ্ছে। তো সেখানে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে পড়ছে, সেখানে হলো আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হলো অফিসগুলো কেন্দ্র করে ক্ল্যাশ হচ্ছে। সেখানে একমাত্র সুষ্ঠু সমাধান হবে যদি সরকার সুন্দরভাবে ইলেকশন আয়োজন করতে পারে। ইলেকশনটা অবশ্যই হতে হবে, নির্বাচন যে বর্তমান কমিশন রয়েছে তাদের পুনর্গঠন করতে হবে। কারণ বর্তমান যে ইলেকশন কমিশন গুলো রয়েছে, সেন্ট্রাল বলি লোকাল বলি, সর্বক্ষেত্রে এটা মাফিয়া আকারের একটা বিস্তৃত প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে এটা সক্ষমতার পরিচয়টা আমরা লোকাল গভর্নমেন্টকে দিয়ে দেখতে পাবো। তাহলে আমরা জাতীয় নির্বাচনের যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরের কথা আমাদেরকে যেতে হবে। আমরা শুরু থেকে বলে আসছি, জাতীয় নাগরিক পার্টি মনে করে এই সময়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকাল হাজির হব। আজকেও আমরা দাবি জানাচ্ছি কিভাবে তাদেরকে পুনর্গঠন করা যায়। যে মিনিস্ট্রিগুলো রয়েছে তারা উদ্যোগ নেয় এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা ইলেকশন হয়েছে যে সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো, ছাত্রছাত্রীর কোনো আশ্রয় নেবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যে ছাত্রছাত্রীর আশ্রয়টা নিচ্ছেন, এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। যদি এইভাবে বিচারালয়ের মতো হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ, দেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্যই কিন্তু 5 তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল। আমরা মনে করি এভাবে হলে শহীদদের রক্তের সাথে দিয়ে নেন। সবাইকে অনুরোধ জানাবো, আমরা দেশের নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী, আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেখেছেন ঢাকা অচল হয়ে পড়েছে, জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগরভাবে কোনো সেবা পাচ্ছে না। সেজন্য দলীয় স্বার্থ, কিছু টেন্ডার, কিছু নিজেদের কিছু কাজ, এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা, দলীয় ছাত্রছাত্রীর আশ্রয় নেয়, এগুলো আপনারা করবেন না। কারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, সব দল পক্ষ গোষ্ঠী। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানিক ভিত্তি, যেটার মধ্যে আমরা গণতন্ত্রে যাবো। সেটাকে কিভাবে শক্তিশালী করা যায়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যতে এগিয়ে যাবে। ধন্যবাদ। ভাই, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য আপনাদের তোমাদের দ্রুত সংস্কার প্রয়োজন। আমরা শুধু ব্যক্তিগুলো সংস্কার প্রয়োজন চাই না, এই ব্যক্তি এখানে বসুক না কেন,
খুব প্রাতিষ্ঠানিক আকারে আমরা নির্বাচন কমিশন যেটা রয়েছে সেটা পুনর্গঠন চাচ্ছি এবং একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই পর্যন্ত কোনো সংস্কার প্রক্রিয়া কোনো বিষয়ে আমল নিচ্ছে না এবং তারা নিজেদের একটা দলীয় মুখপাত্র হিসেবে আমরা কোনো নির্বাচন কমিশন যেটা গণতন্ত্রের অন্যতম একটা প্রতিষ্ঠান কোনো দলের মুখপাত্র হোক কোনো ব্যক্তির মুখপাত্র হোক আমরা চাই না আগামী বাংলাদেশে এমন কোনো কিছু সে জায়গা থেকে আমরা আজকে এই প্রেস কনফারেন্স আমার প্রশ্নটা ছিল আপনারা একটা পাল্টা কর্মসূচি দিচ্ছেন যে নবভবনের তালা দিচ্ছে সেই প্রতিবাদী বলা যায়। না আমরা পুরো স্পষ্ট করছি আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা জারি করতেছি আপনারা দেখেছেন আপনি ছিলেন প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া এটা অবৈধ এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কথাটা বলতেছি আজকে এবং সেখানে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের সময় কিন্তু হাতের নাগালে গণতান্ত্রিক প্রক্রিয়া যতই আমরা উন্নত হতে পারবো তখনই দেশের সবগুলো ব্যবস্থা হলো সুন্দরভাবে মানুষ তাদের জায়গাতে ভোট দিতে পারবে সেখানে গণতান্ত্রিক প্রথম যে কাঠামোটা সেটা হলো আমাদের নির্বাচন কমিশন অলরেডি তারা এনআইডি অনেকগুলো কাজ শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে যদি যায় একটি দলের পক্ষ হয়ে তারা কাজ করে পক্ষপাতপূর্ণ আচরণ করে সেটা তো ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং তাদের আচরণের কারণে কিন্তু এই ঢাকা মহানগরে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে এবং সাথে সাথে নির্বাচন কমিশনের ব্যাকডোরে যে দলটা কাজ করছে তাদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে আমরা 5 তারিখের আগে হাসিনার আমলে যে ধরনের ক্রিয়া কার্যকলাপ দেখেছি সংস্কৃতি দেখেছি রাজনৈতিক সেটা আমরা দেখতে চাই না সেই জায়গা থেকে আমরা বলছি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করে সে জায়গা থেকে আমরা কোনো পাল্টা অথবা এই ধরনের এনসিপি ভবিষ্যতে এই ধরনের কোনো রাজনীতি ইনশাআল্লাহ করবে না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি আমরা যাতে আমাদের কোনো ভাই শহীদ না হয় আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার জন্য নেমেছি আমরা আমাদের সেই প্রক্রিয়ায় চলমান থাকবে ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিএনপি নেতারা বক্তব্য করছে স্থানীয় সরকারের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর এক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে এখন আপনারা দাবি করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া হবে এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে বিএনপি নেতাদের যে মন্তব্য আপনারা কিভাবে দেখছেন 5ই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই 5ই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করে তার আগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল ফলে সেই আস্থার জায়গাটা আরো বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময়সীমা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে একজন করে দেখা যাচ্ছে যে আন্দোলনগুলো গত 5ই আগস্টের পর আন্দোলনগুলো হচ্ছে হলো একেবারে জিম্মি করে যে যেখানে আন্দোলন করছে নগর ভবনের ইস্যুটা একদম নগর ভবনের দরজায় গিয়ে ডক্টর ইউনূসের কোনো দাবি জানাবে ডক্টর ইউনূসের বাড়ির সামনে গিয়ে এখন আপনারা যে কর্মসূচি দিলেন নির্বাচন কমিশন সংস্কারের জন্য নির্বাচন কমিশনের ওখানে গিয়ে জানেন আপনারা কতটুকু কাছে যাবেন তো এটা সংস্কার করার দায়িত্বটা কার এটা কি কমিশন নিজেকে সংস্কার করবে নাকি সরকারের দিক থেকে সংস্কার উদ্যোগ নেওয়া হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে নাসিবে বলেছেন যে বিষয়ভিত্তিক প্রশ্ন করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকা না থাকা কোন প্রক্রিয়ায় আছে না এটা নিয়ে খুবই ধোঁয়াশার মধ্যে আছে এবং এই ধোঁয়াশাটা এই আন্দোলনের নেতা কর্মীদের ভেতর থেকেও সৃষ্টি হচ্ছে। আজকে গতকালকে মোহাম্মদপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘটনা ঘটেছে, সেখানে এনসিপির লোকজন সেখানে ইনভলভ হয়েছে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার স্ট্যাটাসটা কি এবং এটা কিভাবে চলবে বা চলছে না আগে একবার বলেছেন, আরেকবার স্পষ্ট করুন। দ্বিতীয়টা থেকে যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতো কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম, আমরা এখন সাবেক হয়েছি। তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল, সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে। আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সেই বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে। আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে মানে দাবি আদায়ের কথা বলছি। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম, গত 9 মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি। আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না, বরং আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম। যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখন আমরা বলেছি, যারা বাইরে ছিল তারাও বলছে। ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে। কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা, একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না। এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি। ফলে আমরা গণতান্ত্রিক ভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাবো, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করবো, কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করবো। বরং এখন যেটা হচ্ছে, একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানান ভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত এবং আলোচনার মাধ্যমে, আমাদের তো এখন একটা আলোচনা, রাজনৈতিক দলগুলোতে একটা আলোচনার পরিবেশ আছে সরকারের সাথে এবং আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে সেই যোগাযোগ, সেই সম্পর্কটা আছে। আমরা যাতে আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমরা যদি সমাধান করতে পারি, তাহলে এটা দেশের জন্য, সবার জন্য আসলে আচ্ছা, আমার নাম ইসমি, আমি যমুনা টেলিভিশন থেকে। আমার প্রশ্ন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে মোহাম্মদ এজাজ, তাকে একবার হিজবুত বলা হচ্ছে, একবার এনসিপি বলা হচ্ছে। এই বিষয়ে আপনাদের উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। এই অভিযোগ যারা করতেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগটা করতেছেন। আর দ্বিতীয়ত যে তাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে একটা সংগঠনের, এই সংস্কৃতি কিন্তু আমরা আগের আমলে দেখেছি। শেখ হাসিনার আমলে এরকম জঙ্গি হিজবুত তাহরীর জায়গা থেকে বলে দেওয়া হয়েছে। এজাজ সাহেবকে প্রশাসক কিন্তু আজকে দেওয়া হয়নি, বেশ সময় হয়েছে, এবং তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি নাই। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ফলে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে, সেটি সরকারের আসলে মানে চিন্তা ভাবনা করা উচিত, সেটা তদন্ত করা উচিত, এবং এটা যদি মিথ্যা হয়, যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন। আমার প্রশ্ন, আজকে কিন্তু ঢাকা দক্ষিণ থেকে ইশরাকের পক্ষে যারা আজকে আন্দোলন করতেছে, তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে তাদের যেসব শ্রমিক ইউনিয়ন রয়েছে তারা কেউ কোনো সেবা দিবে না। সেই সাথে তারা ঢাকাকে এক ধরনের ময়লার গাড়ি বেরোবে না, তাতে আপনার এই একটা প্রেক্ষিতে কিন্তু আসলে ঢাকা কিন্তু এক ধরনের একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পারবে।
পরিস্থিতিতে যদি নগরবাসীকে শান্তি দিতে হয় তাহলে ইসলামকে মেনে নিতে হবে, এই একটা বিষয়। এর মধ্যে আপনারা আবার যাচ্ছেন নির্বাচন সংস্কার, সেই সাথে স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে। আমার একটা প্রশ্ন হলো যে এই তারা তো কালকেই এই ঘোষণা দেবে, কালকে থেকে তারা এটা শুরু করবে। স্থানীয় সরকার নির্বাচনের জায়গা থেকে আপনারা কবের মধ্যে নির্বাচন দিলে এই সমস্যাটা সমাধান হতে পারে বলে আপনার মনে হয়? অতি দ্রুত সময়ে প্রথমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা উচিত। না, আমরা স্পেসিফিক ডেট দিচ্ছি না, আমরা মনে করি উদ্যোগটা দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে। থ্যাংক ইউ লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আমি শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় যে আপনি বলছেন যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে সরকার নির্বাচন দেওয়া হোক, কিন্তু বিএনপি গত 5 আগস্টের পর থেকেই বলছে যে স্থানীয় সরকার নির্বাচন তারা চায় না, তারা আগে জাতীয় নির্বাচন। তার থেকে আপনাদের পক্ষে এবং বিএনপি চাচ্ছে একরকম, আপনারা চাচ্ছেন অন্যরকম, এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন হবে কিনা এবং সরকার বিরোধিতা করবে কিনা, সেক্ষেত্রে আপনারা কি উভয় দল বা যে কোনো সংলাপে বসে একটা সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা? আমরা আশা করি যে সরকার কোনো দলের পক্ষ নয়, জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে। কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরো 10টা দলের বিবেচনা তারা বলবে এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই ধরনের কথাও বলেছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা এইভাবে দেখি, জাতীয় নির্বাচন আসলে কোন ধরনের পরিস্থিতি হবে। ফলে দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের, প্রশাসনের, নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে পরিক্রমা, সেটাই আমরা আসলে এগোতে পারবো। ধন্যবাদ সবাই।